সাত সকালে একটা লোক সাইকেলে চেপে চলে এলো বাগানের ধারে। এসে গলা চড়িয়ে বলল, এখানে অনিমেষ বাবু থাকেন। মাধবীলতা সেইমাত্র বাসি কাপড় বালতির জলে ডুবিয়ে পরিষ্কার হয়ে বাথরুমের বাইরে পা রেখেছিল। অবাক হয়ে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ থাকেন, কি ব্যাপার? লোকটা সাইকেলে বসেই বলল, এসপি সাহেব ওকে এখনই ডেকে পাঠিয়েছেন। বলেছেন দেরি যেন না করেন। কোনো কারণে এখন যেতে না পারলে রাত 10টা নাগাদ যেতে পারেন। আচ্ছা। লোকটা সাইকেল ঘোরাচ্ছিল। দাঁড়ান, এসপি মানে পুলিশের? হ্যাঁ, কাছারির দিকে গেলে ওর বাংলো দেখতে পাবেন। আশ্চর্য, জলপাইগুড়িতে থাকেন আর এসপির মানে জানেন না। সাইকেল ঘুরিয়ে লোকটা চোখের আড়ালে চলে গেল। ছোট মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? বুঝতে পারছি না, অর্কর সঙ্গে কারুর কোনো ঝামেলা হলো নাকি? কি হয়েছে বলবে তো? এসপি, পুলিশের বড় কর্তা ওকে এখনই দেখা করতে বলেছেন। সর্বনাশ, পুলিশে ছুলে কি হয় তা তো তুমি জানো। কিন্তু ওকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? কদিন থেকে মনে একটু অস্বস্তি হচ্ছিল। এখানে এসে ওর কথাবার্তার ধরন সেটা বাড়িয়ে দিয়েছে। মাথা নাড়ল মাধবীলতা। জানি না, ভবিষ্যতে আর কি কি দেখব। ওকে বলি গিয়ে, যাই তো যাবে। এখনো এই বয়সে অনিমেষের ঘুমোবার সময় শরীরে শিশু সুলভ ভঙ্গি তৈরি হয়ে যায়, যা দেখলে ডাকতে ইচ্ছে করে না মাধবীলতার। তবু আজ ডেকে তুলতে হলো। ক্রাচ এগিয়ে দিয়ে বলল, যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন? এখন কটা বাজে? বিরক্ত হলো অনিমেষ। তোমাকে শহরের এসপি সাহেব এখনই দেখা করতে বলেছেন। মানে? কোনো মানে জানি না। আর্দালি গোছের একটা লোক বাড়িতে এসে তাই বলে গেল। এখন যেতে না পারলে রাত 10টার পর যেতে হবে। সে সময় বাড়ির বাইরে যাওয়া উচিত হবে না। কিন্তু পুলিশ সুপার আমাকে কেন ডাকবেন? তার উত্তর আমি কি করে দেব বলো? শুধু ভয় হচ্ছে, অর্ক কিছু করেনি তো? যে লোকটাকে ও আশ্রয় দিয়েছে, সে কে? অপরাধ জীবনের সঙ্গে যুক্ত কোনো লোক? না না, সেটা জেনেও থাকতে দেবে বলে মনে হয় না। আমার এখনো বিশ্বাস হয় না। যাকগে, গিয়ে শুনে এসো। বিছানা থেকে নামতে এখনো একটু অসুবিধে হয়। নেমে ক্রাচে ভর করে সোজা হয়ে অনিমেষ বলল, তুমিও তৈরি হয়ে নাও। উনি তোমাকে ডেকেছেন, আমাকে নয়। বেশ, তুমি বাইরে অপেক্ষা করতে পারো, আমি ভেতরে গিয়ে কথা বলবো। অনিমেষ বাথরুমের দিকে চলে গেলে মাধবীলতা উঠল। একটা পরিষ্কার কাপড় হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়াতেই নিজের মুখটাকে এই সকালে দেখল। অভ্যেসের দৈনিক চুল আঁচড়ানোর সময় আয়নার সামনে দাঁড়ানো থেকে আজ একটু আলাদা হয়ে নিজেকে দেখল। না, এখন চুলে ঈষৎ রূপোর ছোঁয়া লাগলেও কালোর আধিক্য আছে। কিন্তু চোখের তলায়, কপালের রেখায় আর গলার ভাঁজে সময়ের হাতুড়ি বেশ সক্রিয়। নিজের দিকে তাকিয়ে হেসে ফেলল মাধবীলতা। না, এখনো তার চিবুক এবং হাসিকে বয়স দখল করতে পারেনি। সে চুল আঁচড়ে নিল। অনিমেষ ঘরে ঢুকে বলল, এ কি, এখনো তুমি এখানে? নিজেকে দেখছিলাম। তোমার চেহারা যতটা বদলেছে আমার ততটা হয়নি। কি আশ্চর্য, কত যুগ পরে দেখে দেবেশ একবারেই চিনতে পারল। চুল হয় সাদা হয়ে গেছে। যাকগে, যাওয়ার আগে এক কাপ চা হবে। নিশ্চয়ই হবে, কিন্তু ছোট মা তো ঠাকুর ঘর থেকে বের হওয়ার পরে চা খান। ততক্ষণে আমরা ফিরে আসব। চলো, আজকে রাস্তার পাশের দোকান থেকে ভাঁড়ের চা খাই, বেশ লাগবে। এখানে কি কলকাতার মতো দুহাত দূরে দূরে ওই দোকান আছে? আচ্ছা, তাড়াতাড়ি রেডি হও। বলা যায় না,
এই সকালে লক্ষ্মণকে পাওয়া যাবে কিনা। ওরা মিনিট 10 মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকার পরে রিকশা পেল। অনিমেষ লক্ষ্য করছিল ক্লাবের ছেলেদের দুজন কয়লার দোকানের সামনে দাঁড়িয়ে তাদের দেখছে। একজন হঠাৎ হাত নাড়ল। অনিমেষ মুখ ঘুরিয়ে নিল। এসপির বাংলোর গেটে রিকশা আটকে দিল পাহারাদার। অনিমেষ তাকে বলল, এসপি সাহেব আমাদের দেখা করতে বলেছেন। লোকটি বলল, এখন ভিজিটার্সদের সঙ্গে উনি দেখা করেন না, 10টার পরে আসুন। রিকশাওয়ালা বলল, বাবু আমাকে ছেড়ে দিন। ভাড়া মিটিয়ে দিল মাধবীলতা। এই এলাকাটায় মানুষের বসতি বলতে কয়েকটি সরকারি বাংলো। ওরা কি করবে বুঝতে পারছিল না। অনিমেষ বলল, রিকশা পাওয়া মুশকিল হবে, চলো ফিরে যাই। পরে জানতে চাইলে বলবো আপনার গাড়ি ঢুকতে দেয়নি। ওদের রিকশাওয়ালা রিকশা ঘোরাচ্ছিল। তাকে দাঁড়াতে বলল সে। কথাগুলো গার্ডের কানে গিয়েছিল। সে চেঁচিয়ে ডাকল, আব্দুল ভাই। বাগানের ওপাশ থেকে যে বেরিয়ে এলো তাকে চিনতে পারল মাধবীলতা। সে গলা তুলে বলল, আপনিই খবর দিয়েছিলেন, তাই এসেছিলাম। আব্দুল নামক ব্যক্তিটি বলল, গেট খুলে দে, সাহেব ওদের ডেকেছেন। আসুন আসুন, আপনারা আমার সঙ্গে আসুন। অনেকটা হেঁটে ব্রিটিশ আমলের বিশাল বাংলো বাড়ির একতলার ঘরে ওদের বসতে বলে আব্দুল ভেতরের দরজায় দাঁড়িয়ে কাউকে বলল, সাহেব যাকে আসতে বলেছেন তিনি এসেছেন। তারপর সে বাইরে চলে গেল। মিনিট 5 পরে একজন ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন, অনিমেষ মিত্র? অনিমেষ মাথা নাড়ল, হ্যাঁ। আপনি আসুন। অনিমেষ মাধবীলতার দিকে তাকাল। মাধবীলতা নিঃশব্দে ঘাড় নেড়ে যেতে লাগলো। বাংলোর পেছনে নেট ঘেরা বারান্দায় মধ্যবয়সী ছিপছিপে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। পরনে পাজামা পাঞ্জাবি। অনিমেষকে আসতে দেখে হাত জোড় করে বললেন, নমস্কার নমস্কার। সরি, আমি জানতাম আপনাকে ক্রাচের ওপর নির্ভর করে হাঁটতে হয়। আসতে নিশ্চয়ই খুব কষ্ট হলো। বসুন বসুন। সুন্দর বেতের চেয়ার দেখিয়ে দিয়ে উল্টো দিকে বসলেন ভদ্রলোক। অনিমেষ ক্রাচ দুটো চেয়ারের পাশে রেখে বলল, আমরা ঠিক বুঝতে পারছি না আপনি কেন ডেকে পাঠালেন। আমরা মানে আমার স্ত্রীও সঙ্গে এসেছেন। সে কি? ভদ্রলোক উঠে দাঁড়ালেন, তারপর দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। এই প্রথম স্বস্তি পেল অনিমেষ। আর যাই হোক, অর্কর জন্য তাকে ডেকে পাঠায়নি ইনি। কয়েক সেকেন্ডের মধ্যে মাধবীলতাকে নিয়ে ফিরে এসে ভদ্রলোক বললেন, ছি ছি, এরা আমাকে বলেইনি যে আপনি ওর সঙ্গে এসেছেন। বসুন। আমি পঙ্কজ দত্ত, এসপি চাকরি করি। কি খাবেন, চা না শরবত? মাধবীলতা হাসল। আপনার লোক এমন তাড়া দিয়েছে যে ভেবেছিলাম রাস্তায় গিয়ে চা খেয়ে নেব, কিন্তু এই এলাকায় কোনো চায়ের দোকান দেখতে পেলাম না। ও বলল এটা নাকি সাহেব পাড়া ছিল। চায়ের হুকুম দিয়ে পঙ্কজ বললেন, এবার বলুন। অনিমেষ জিজ্ঞাসা করল, কি বলবো? সে কি, বস কাল রাত্রে আমাকে টেলিফোনে বললেন যে আপনারা খুব বিপদে পড়েছেন। ওর বন্ধু এখানকার বিখ্যাত লয়ার মিস্টার রায় ওকে ফোনে জানিয়েছেন। তারপরে আমি মিস্টার রায়কে ফোন করে কিছুটা জেনে নিয়েছি। বাকিটা আপনার মুখে শুনতে চাই। পঙ্কজ দত্ত ধীরে ধীরে কথাগুলো বললেন। অনিমেষ সমস্ত ঘটনাটা ওকে জানালো। একটু চুপ করে থাকলেন পঙ্কজ দত্ত। ইতিমধ্যে চা এবং বিস্কুট এসে গেল। পঙ্কজ নিজে মাধবীলতার হাতে কাপ ও প্লেট তুলে দিয়ে বলল, আপনাদের এত সকালে আসতে বলার কারণ ছিল। আমি চাইনি যে আপনারা আমার সঙ্গে দেখা করেছেন তা সবাই জানুক। নিন নিন, চা খান। চায়ে চুমুক দিয়ে মাধবীলতা বলল, আমরা এখন কি করব? আপনাদের কিছুই তো করার নেই। নৃপেন বাবুরা হাত গুটিয়েই থাকবেন।
থানায় গিয়ে যদি বলেন ক্লাবের ছেলেরা আপনাদের ভয় দেখাচ্ছে, তাহলে আপনারা বাড়িতে ফেরার আগেই ওদের কাছে খবর পৌঁছে যাবে। কিছুক্ষণ তিনজনই চুপচাপ। হঠাৎ মাধবীলতার মনে কথাটা আসায় সে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমরা আদালতে গেলে কি কোনো সুরাহা হবে? হেসে নীরবে মাথা নেড়ে না বললেন পঙ্কজ দত্ত। তাহলে তো মিস্টার রায় পরামর্শটা দিতেন, আদালতে গিয়ে আপনারা কিভাবে প্রমাণ করবেন ওই ছেলেরা হুমকি দিচ্ছে, ভাড়াটেকে শাসাচ্ছে, কোনো লিখিত বা রেকর্ডের প্রমাণ নেই। তাছাড়া কেস লড়বার জন্য কোনো উকিল এগিয়ে আসবেন কিনা সন্দেহ। অনিমেষ বলল, ভাড়াটে মানে নিবারণ বাবু তো সত্যি কথা বলবেন। না, বলবেন না। চাপে পড়ে উনি বিচারককে বলতে পারেন তার কাছে কেউ যায়নি, এরকম কোনো ঘটনার কথা তিনি জানেন না। সোজা হয়ে বসে ঘড়ি দেখলেন পঙ্কজ দত্ত। আপনারা আমার ওপরে ছেড়ে দিন। আচ্ছা অনিমেষ বাবু, আপনারা তো কলকাতায় থাকেন তাই না? হ্যাঁ। কি প্রফেশনে ছিলেন? অনিমেষ কিছু বলার আগেই মাধবীলতা বলল, আমি শিক্ষকতা করতাম, এখন অবসরে। আর ওর পায়ের অবস্থার কারণে। মাথা নাড়লেন পঙ্কজ দত্ত। আপনার সঙ্গে কোনো রাজনৈতিক দলের আর সম্পর্ক নেই? না। পরিষ্কার বলল অনিমেষ। কিছু মনে করবেন না, মাওবাদীদের কেউ যোগাযোগ করেনি? অবাক হয়ে তাকালো অনিমেষ। হঠাৎ এই প্রশ্ন? কারণ মাওবাদীদের অনেকেই কলকাতায় আছেন। তাদের কেউ সমাজসেবী, কেউ ডাক্তার, আবার কেউ প্রাক্তন নকশাল। না, আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। তাছাড়া আমার বিন্দুমাত্র আগ্রহ নেই ওদের ব্যাপারে। অনিমেষ বলল, ঠিক আছে, আমার এই কার্ডটা রাখুন, জরুরি দরকার হলে ফোন করবেন। আচ্ছা, নমস্কার। পঙ্কজ দত্ত উঠে দাঁড়ালেন। আপনারা বাংলোর সামনের গেট দিয়ে না বেরিয়ে পেছনের গেট দিয়ে যেতে পারবেন। কষ্ট করে তিস্তার বাঁধে উঠতে হবে। অনিমেষ বাবু কি পারবেন? চেষ্টা করব। অনিমেষ উঠে দাঁড়ালো। আবার বলছি, আমার কাছে যে আপনারা এসেছেন তা গোপন রাখার জন্যই এভাবে যেতে বলছি। পঙ্কজ দত্ত একজন পরিচারককে বললেন, ওদের বাঁধে তুলে দিয়ে এসো। পেছনে এক চিলতে বাগান, যার পরে উঁচু তারের বেড়া, বেড়ার মাঝখানে শক্ত কাঠের দরজা। লোকটি ওদের নিয়ে এসে দরজা খুলে দিয়ে বলল, সামনেই বাঁধ, বাঁ দিকে গেলে জেলা স্কুল, ডান দিকে জুবিলি পার্ক। ওই ধাপে পা ফেলে উঠলে সুবিধে হবে। বাঁধ কেটে সিঁড়ির মতো করে রাখা হয়েছে বলে অনিমেষ ওপরে উঠতে পারল। সামনেই তিস্তার চর ধুধু করছে। বালির ওপর বেশ মজবুত ঘরবাড়ি শুধু নয়, চাষাবাদও শুরু হয়েছে। অনিমেষ অবাক হয়ে তাকিয়ে থাকল। মাধবীলতা পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কি দেখছো? যখন স্কুলে পড়তাম তখন বর্ষার সময় তিস্তার ঢেউ এই বাঁধে ছোবল মারত। এখন কোথাও তো জল দেখতে পাচ্ছি না। অনিমেষ বলল। মাধবীলতা বলল, ওই ওপাশে অনেকটা দূরে বোধহয় জল আছে, চিকচিক করছে। তিস্তায় বোধহয় বর্ষাতেও বেশি জল বয়ে যায় না, নইলে এই এত বড় ঘরবাড়ি করে মানুষ থাকতে পারত না। অনিমেষ বলল, সব কিছু কিভাবে বদলে গেল। চারপাশে তাকালো মাধবীলতা। এখানে তো রিক্সা পাওয়া যাবে না। ওদিকে বলল কি একটা পার্ক আছে, ওখানে গেলে পাওয়া যেতে পারে। দূর, তার চেয়ে চলো বাঁধের ওপর দিয়ে হেঁটেই যাই। কতটা দূর? খুব বেশি নয়। পারবে? অনিমেষ হেসে ফেলল। ঠিক তো, সেই আমি আর আমি নেই, কিন্তু চেষ্টা করে দেখি চলো। ওরা ধীরে ধীরে বাঁধের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। ডান দিকে তিস্তার চর শুকনো, বাঁ দিকে বিশাল বাগান ঘেরা ব্রিটিশদের তৈরি সরকারি বড় কর্তাদের বাংলো। প্রচুর পাখি ডাকছে সেই সব বাগানে।
অসুবিধে হলে বলবে। মাধবীলতা বলল। কি করবে? অনিমেষ তাকালো। তাহলে এই বাঁধের ওপর বসে জিরিয়ে নিতে পারবে। ঠিক আছে, অনিমেষ বলল। আচ্ছা, এই ভদ্রলোক কি সত্যি পুলিশ? মাধবীলতা বলল, আমারও তাই মনে হচ্ছিল। এত ভদ্র সুন্দর ব্যবহার কোনো পুলিশ অফিসার করতে পারেন তা আমার ধারণাই ছিল না। বোধহয় এখন শিক্ষিত ভদ্র ছেলেরা পুলিশে আসছে, অন্তত আইপিএসে। হয়তো, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম। অনিমেষ বলল। কোনোভাবেই তো উনি উৎসাহিত করলেন না, এমনকি সবার চোখের সামনে আমাদের সঙ্গে কথা বলতেও চাননি। হয়তো ভয় পেয়েছেন মন্ত্রীদের কাছে খবর গেলে পঙ্কজবাবুকে বিপদে পড়তে হবে। কি করা যায়? পুলিশ কিছু করবে না, আদালতে গেলে সাক্ষী পাবো না, পাড়ায় মানুষ পাশে দাঁড়াবে না, যেভাবে আছে সেভাবেই পড়ে থাক বাড়িটা। কিন্তু একটা কথা, পঙ্কজবাবু বলেছেন আপনারা আমার ওপর ছেড়ে দিন। কেন বললেন? নিশ্চয়ই ওর মাথায় কিছু আছে। মাধবীলতা কথা শেষ করা মাত্রই তার মোবাইল ফোন বেজেই থেমে গেল। মিস কল দিয়েছে কেউ। ব্যাগ থেকে সেটা বের করে দেখল মাধবীলতা। নম্বরটা একদম অজানা। জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে কলকাতায় সুস্থভাবে পৌঁছতে হলে অনেক আগে রিজার্ভেশন কাউন্টারে দাঁড়াতে হয়। যাওয়ার দিনে স্টেশনে গিয়ে যে কয়জন যাত্রী ঠিকঠাক দাম নিয়ে শোয়ার জায়গা পেয়ে যান তাদের পেছনে দেশের অতি গুরুত্বপূর্ণ মানুষের হাত থাকে। মাসখানেক আগে অগ্রিম টিকিট কেনা যাত্রীরা ওয়েটিং লিস্টের নম্বর সম্বল করে ট্রেনের কামরার সামনে ভিড় করতে পারেন, কিন্তু রেলের পরিভাষায় আরপিএতে উন্নীত না হলে ভেতরে পা রাখতে পারবেন না। জলপাইগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে অর্ক বুঝতে পারল সংরক্ষিত কামরায় শুয়ে কলকাতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই তার। প্ল্যাটফর্মে দালাল ঘুরছিল। কোনো রেলকর্মীর পকেট ভারী করে জায়গা পাইয়ে দেওয়ার প্রস্তাব তারা দিচ্ছে না। আজ নাকি সংরক্ষিত কামরার একটি বার্থ খালি না থাকায় কন্ডাক্টর গার্ডদের কিছুই করার নেই। একজন বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। তিনি এগিয়ে এসে দালালকে সাহায্য করতে বললে সে জানালো, কোনো চিন্তা নেই, দিদিমাকে এখানেই অপেক্ষা করতে বলুন। আপনি আমার সঙ্গে স্টেশনের বাইরে গিয়ে একেবারে কনফার্ম টিকিট নিয়ে আসবেন। স্টেশনের বাইরে কেন? বৃদ্ধ হকচকিয়ে গেলেন। অফিসটা তো ওখানেই। শয়ে শয়ে টিকিট পাবেন, হাতে তো অনেক সময় আছে। ট্রেন ছাড়বে 1.5 ঘন্টা পরে। চলুন চলুন। দালাল হাসল। অর্ক চুপচাপ শুনছিল। জিজ্ঞাসা করল, কত এক্সট্রা নেবে? টিকিটের দাম আর সার্ভিস চার্জ। বৃদ্ধ বলল, আমার তো টিকিট করা হয়ে গিয়েছে ওয়েটিংয়ে। রিফান্ড নিয়ে নেবেন কাউন্টার থেকে। জনা 5 লোক দালালের অনুগামী হলে অর্ক ওদের অনুসরণ করল। কলকাতা থেকে আসার সময় এসি 3 টায়ারে জায়গা না পেয়ে অর্ডিনারি 3 টায়ারে উঠে কন্ডাক্টর গার্ডকে অনুরোধ করেছিল বাড়তের জন্য। ভদ্রলোক হেসে বলেছিলেন, আপনার আগে যারা রিকোয়েস্ট করেছে তাদের সবাইকে দিতে পারবো না, আপনি আমার জায়গায় আপাতত বসুন। সেই আপাতত সময়সীমা শেষ হয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। ওভারব্রিজ পেরিয়ে স্টেশনের বাঁদিকে গিয়ে রেলের আলোর নিচে টেবিল পেতে দুজনকে বসে থাকতে দেখল ওরা। তাদের আশেপাশে কয়েকজন স্বাস্থ্যবান মানুষ। দালাল বলল, 5 জন হবে। বসে থাকাদের একজন বলল, হবে, আরো 3টে আনতে পারিস। দালাল বলল, আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে যান, জলদি। বৃদ্ধ অর্কর আগে লাইনে প্রথমে দাঁড়ালেন। আমাকে 2টো টিকিট, দার্জিলিং মেলের টিকিট তো? হ্যাঁ দাদু, সাইডের লেয়ার আপার। কি নাম হবে? এসকে সেন, মিস্টার অ্যান্ড মিসেস। ঠিকানা বলুন। বৃদ্ধ বললেন,
1550 টাকা করে দুটো টিকিট, মানে 3100 দিন। কোন ক্লাস? এসি 2 টায়ার নাকি? আমরা তো সিনিয়র সিটিজেন। দাদু, আপনি সিনিয়র সিটিজেনের সুবিধা পাবেন রেলের কাউন্টারে। আমাদের এই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি, তার জন্য এত টাকা বেরিয়ে গেছে যে কনসেশন দেওয়া সম্ভব নয়। না যেতে চাইলে নেক্সট লোককে চান্স দিন। আমার মেয়ে খুব অসুস্থ। পকেট থেকে পার্স বের করে গুনে গুনে টাকা দিলেন লোকটি। একেবারে শেষ দিকের কামরা, দেখবেন লেখা আছে ইন্ডিয়ান ট্যুরিস্ট। লোকটি টিকিট দিল। বৃদ্ধ সেটাকে লক্ষ্য করতে লাগলেন। এ তো আমাদের নামে নয়। নামে কি এসে যায় দাদু? ওটা আমাদের কামরা, কেউ প্রশ্ন করবে না। এটা কি এসি কামরা? আশ্চর্য! লোকটা রেগে গেল। আপনি সরে যান তো, ট্যুরিস্ট কম্পার্টমেন্টে যাচ্ছেন তবুও নেক্সট। অর্ক টেবিলের সামনে দাঁড়ালো। অর্ডিনারি 3 টায়ারের যা ভাড়া, তা 3 গুণ নিচ্ছেন কেন? পুরো কম্পার্টমেন্ট রিজার্ভ করতে হয়েছে যে। দিন দিন। আপনারা কি স্টেশনের প্ল্যাটফর্মে দালাল লাগিয়ে ট্যুরিস্ট ধরে ব্যবসা করছেন? অর্ক চেঁচিয়ে বলতেই স্বাস্থ্যবান লোকগুলো এগিয়ে এলো। একজন চেঁচিয়ে লাইনে দাঁড়ানো লোকদের বলল, এই লোকটা ফালতু ঝামেলা করছে, এর জন্য আপনাদের টিকিট দেওয়া যাবে না। আপনারা কি তাই চান? সঙ্গে সঙ্গে সম্মিলিত প্রতিবাদ উঠল। জোর করে সরিয়ে দেওয়া হলো অর্ককে। পরের যাত্রীরা এবার টিকিট কিনতে লাগলো তৃপ্ত মুখে। ওভারব্রিজ পেরিয়ে অর্ক চলে এলো স্টেশন মাস্টারের ঘরে। সেখানে তিনি নেই। বেরোতেই রেলের একজন অফিসারকে দেখতে পেয়ে ঘটনাটা জানালো সে। ভদ্রলোক মাথা নাড়লেন। আমরা জানি, কিন্তু কিছু করার নেই। সে কি? ট্রেনের টিকিট চড়া দামে বিক্রি করছে, আর আপনি বলছেন কিছু করার নেই? এতে রেলের ক্ষতি হচ্ছে না? হচ্ছে। প্রতিদিন শয়ে শয়ে লোক ওয়েটিং লিস্টে থাকছেন, কিন্তু আমরা তাদের জায়গা দিতে পারছি না। ভদ্রলোক মাথা নাড়লেন। আপনারা অতিরিক্ত কামরার ব্যবস্থা করছেন না কেন? দেখুন, একটা ট্রেনের বহন ক্ষমতা অনুযায়ী কামরার সংখ্যা নির্ধারণ করা হয়। এই ট্রেনে সেই সীমা অতিক্রম করে যাচ্ছে। তাহলে ট্যুরিস্ট কোম্পানিকে কামরা দিলেন কেন? ওই জায়গায় স্বাচ্ছন্দ্যে আরও একটা কামরা দিয়ে ওয়েটিং লিস্টের যাত্রীদের তুলে দিতে পারতেন। অবশ্যই পারতাম, কিন্তু অনেক ওপরের কর্তাদের হুকুমে ট্যুরিস্ট কোম্পানিকে কামরা দেওয়া হচ্ছে। ওরা পুরো পেমেন্ট দিয়ে কামরা ভাড়া করে নিচ্ছেন। অভিযোগ না এলে ওই কামরায় রেল নাক গলায় না। ধরুন, আপনি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন 10,000 টাকায়। আপনি যদি সেই ফ্ল্যাটে গেস্ট রাখেন পার হেড 1,000 টাকায়, তাহলে বাড়িওয়ালা কি করতে পারে? যদি না সেই গেস্টরা বেআইনি কিছু করেন। এও তেমনি। আপনি কোথায় যাবেন? কলকাতায়। ও আচ্ছা, নমস্কার। ভদ্রলোক চলে গেলেন। ট্রেনের দিকে তাকালো অর্ক, তারপর হাঁটতে লাগলো। তারপর একটা কামরা যার গায়ে কোনো রিজার্ভেশনের নোটিশ নেই, সেখানে উঠে পড়ল। শোয়ার কোনো ব্যবস্থা নেই। যাত্রীদের চেহারা দেখে বোঝা যায় বেশিরভাগই দারিদ্র্য সীমার নিচে আছেন। 2-3 জন দাঁড়িয়ে আছেন, বাকিরা ঠাসাঠাসি করে বসে। একেবারে কোণার দিকে একজন মধ্যবয়সের সন্ন্যাসিনী 3 জন শিষ্যকে নিয়ে বসে আছেন। সন্ন্যাসিনীর পাশে ত্রিশূল রাখা। গায়ের রং বেশ ফর্সা, মাথার চুল চূড়ো করে বাঁধা, পরনে গেরুয়া জামা পরা, কপালে বিশাল টিপ, দুটো চোখে কাজল এমন ভাবে টানা যেন দুর্গা ঠাকুরের নয়ন। অর্ক দেখল ওই বেঞ্চিতে আরো একজন স্বাচ্ছন্দ্যে বসতে পারে। সন্ন্যাসিনী বলে কেউ ওদিকে যায়নি। অর্ক এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, বসতে পারি? 3 শিষ্য মাথা নাড়ল, না। কিন্তু সন্ন্যাসিনী বললেন, ওরে জায়গা ছেড়ে দে, বাছা আমার বসতে চেয়েছে, বসো বসো। কেউ তো বলল না তুমি মুখ ফুটে চাইলে। শিষ্যরা এবার নড়ে চড়ে বসার জায়গা করে দিল। কিছুক্ষণের মধ্যেই
দাঁড়িয়ে যাওয়া যাত্রীর সংখ্যা বেড়ে গেল। ট্রেন ছাড়ল। অর্ক ভাবছিল মাকে ফোন করে জানাবে কিনা। সে একবার চেষ্টা করে জানলো, এখন সংযোগ দেওয়া সম্ভব নয়। অনেক বছর পরে এবার জলপাইগুড়িতে গিয়ে মা বাবার সঙ্গে সত্যি কথাগুলো বলতে বাধ্য হলো সে। অবশ্য সে যাকে সত্যি ভাবছে ওরা তো তা ভাবছেন না, এটাও স্পষ্ট। জ্ঞান হওয়ার পর থেকে সে দেখে এসেছে বাবার শরীরের কারণে কোনো কাজ করছেন না। মায়ের রোজগারে সংসার চলছে, কিন্তু সংসারে বাবার প্রায় সব কথাই মা মেনে চলছেন। তার মনে হয়েছিল পৃথিবীর অনেক মানুষ বাবার মতো প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কাজকর্ম করছে, পা না থাকা সত্ত্বেও ইংলিশ চ্যানেল পার হচ্ছে। বাবা তার এই প্রতিবন্ধকতার দোহাই দিয়ে অলস হয়ে থাকলেন এতগুলো বছর, আর মা সেটাকে প্রশ্রয় দিয়ে এলেন। মা চাকরির শেষে বাবাকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জলপাইগুড়িতে চলে এলে ছোট ঠাকুমার উপকার হতো। খামোখা কলকাতায় থাকার তো দরকার ছিল না। জলপাইগুড়ির বাড়িতে বাবার যে আপত্তি ছিল তার কারণ সে অনুমান করতে পারে। আজ বাড়ি বিক্রি করে ছোট মার নামে টাকা নিলে সেই টাকা কয়েক বছর পরে অনাথ আশ্রমে দান করে দেবেন না বাবা। তখন ওই আপত্তির কথা কেউ যদি মনে করিয়ে দেয় তাহলে অন্যায় হবে। ভেঙে যাওয়ার পর থানা থেকে বেরিয়ে বহুকাল সে চুপচাপ থেকেছে, পড়াশোনা করার চেষ্টা করেছে, কারুর সঙ্গে আর নিবিড় যোগাযোগ রাখেনি। একটু একটু করে বাবার ওপর অভিমান জমতে শুরু করেছিল, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি। ট্রেন ছুটেছে হু হু করে। চোখ বন্ধ করলো অর্ক। এই যে বাছা, শুকনো মুখে বসে আছো কেন? আমাদের সঙ্গে খাবে এসো। গলা শুনিয়ে তাকিয়ে দেখল সন্ন্যাসিনী হাসছেন। না না, ঠিক আছে, অর্ক বলল। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা কি তুমি ঠিক করবে বাছা? মানে? অর্ক অবাক হলো। এটুকু বুঝলে না? আচ্ছা বলো, এই পৃথিবীতে তুমি কি নিজের ইচ্ছায় এসেছো? অর্ক হাসল। না। সন্ন্যাসিনী বললেন, লোকে বলে অমুক জন্মগ্রহণ করেছেন, যেন যিনি পৃথিবীতে এসেছেন তিনি স্বইচ্ছায় এলেন, অথচ তা তো নয়। শিশু মায়ের পেট থেকে বের হতে চায় না, মা তাকে জোর করে বের করে দেয়। তাতে সম্ভব না হলে ডাক্তাররা তাকে বের করে নিয়ে আসে। অর্থাৎ মানুষের জন্মটা তার ইচ্ছের ওপর নির্ভর করে না। সারা জীবন সে যা যা করেছে তাও কি তার উপর নির্ভর করছে? না, প্রতিটি ক্ষেত্রে সে ঠক্কর খাবে, আবার চেষ্টা করবে। এই করতে করতে কখন তার সময় শেষ হয়ে আসবে, তখন অতীতের দিকে তাকালে তার দুঃখ হবে, ভবিষ্যতের দিকে তাকালে ভয় পাবে। আর শরীর ফেলে চলে যাওয়াটা তো তার উপর নির্ভর করে না। এমনকি ঠিক কোন সময় চলে যাচ্ছে তাও সে অনুভব করতে পারে না। বলো, কোনটা ঠিক কোনটা বেঠিক? মুগ্ধ হয়ে কথাগুলো শুনছিল অর্ক। এবার হেসে বলল, দিন দিন খাবো। এই তো ভালো ছেলের মতো কথা বললে। সন্ন্যাসিনী ইশারা করলে একজন শিষ্য ঝোলার ভেতর থেকে কাপড়ে মোড়া সসপ্যান বের করে শালপাতার ওপর রুটি আর আলুর তরকারি আর ক্ষীর সাজিয়ে এক এক করে সবাইকে দিল। সন্ন্যাসিনী বললেন, এই আলুর তরকারিতে কিন্তু পেঁয়াজ রসুন নেই। আপনারা কি ওসব খান না? অর্ক খাওয়া শুরু করলো। না না, কেন খাবো না, নিশ্চয়ই খাই, কিন্তু মাটির নিচে যা ফলে তার সঙ্গে পেঁয়াজ রসুন মেশায় না। ওরাও তো মাটির নিচে জন্ম নেয়। মাছ মাংসের সঙ্গে খাবো না কেন? তাই বলে কচুর সঙ্গে খাবো না। হয়তো তোমার ভালো লাগবে না। সন্ন্যাসিনী খাওয়া শুরু করলেন। বেশ লাগছে, অর্ক বলল। খাওয়া শেষ হলে শিষ্যের এগিয়ে দেওয়া বোতল থেকে জল খেয়ে নিল অর্ক। কিছুক্ষণ পরে সবাই যখন চুপচাপ, পাশে বসে থাকা শিষ্য ফিসফিস করে বলল, এখন আর মায়ের সঙ্গে কথা বলবেন না? কেন, উনি কি ঘুমোবেন? অর্ক জিজ্ঞাসা করল। না,
উনি এখন উপলব্ধি করবেন। শিষ্যটি বলল, কিসের উপলব্ধি? আত্ম উপলব্ধি। আপনি ওটা বুঝবেন না। অর্ক দেখল সন্ন্যাসিনী একটা গেরুয়া ওড়নায় নিজের মাথায় মুখ ঢেকে নিলেন। মনে মনে হাসল অর্ক। সবার সামনে চোখ বন্ধ করে ঘুমানোর বদলে মাথা মুখ ঢেকে একেবারে বাহানা করে ঘুমানোটা ঢের সহজ। ট্রেনের দুলুনিতে ঘুম আসছিল অর্কর। পরের স্টেশনে টিকিট চেকার উঠলেন। অর্ক দেখল অনেকেই টিকিট দেখাচ্ছেন। যারা দেখাতে পারছে না তাদের সঙ্গে কথা বলছিল। চেকারের সঙ্গে আসা সিরিঙ্গে চেহারার একজন। দরাদরি করে লোকটা টাকা আদায় করছিল। চেকার নির্বিকার, ওসব তার চোখেই পড়ছিল না। এগোতে এগোতে অর্কের সামনে চলে এসেছিলেন চেকার। অর্ক তাকে ইশারায় কাছে ডাকতেই তিনি বললেন, আরে না না, টিকিট না থাকলে কেন্টুর সঙ্গে কথা বলুন। পকেট থেকে জলপাইগুড়ি স্টেশন থেকে কেনা অসংরক্ষিত ক্লাসের টিকিট বের করে দেখালো অর্ক। সঙ্গে সঙ্গে চেকারের মুখ বিকৃত হলো। তিনি উল্টো দিকের লোকটিকে টিকিট দেখাতে চাইলে অর্ক বলল, আপনার সঙ্গে একটু কথা বলবো। বলুন। চেকার ফিরে দাঁড়ালেন। ট্রেনের ভাড়া মন্ত্রী বাড়াচ্ছেন নাকি? না না, কোনো দুশ্চিন্তা করবেন না। তাহলে ভারতীয় রেলওয়ের বিপুল খরচ কিভাবে মিটবে? চলে তো যাচ্ছে। যাচ্ছে না, খোঁড়াচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে গোটা ভারত জুড়ে রেল লাইন, তাতে কত মেল এক্সপ্রেস প্যাসেঞ্জার ছুটছে প্রতি মিনিটে? তাতে কত টিকিট চেকার কাজ করে মাইনে নিচ্ছেন? চেকারের চোখ ছোট হলো। আপনার কথার মানে বুঝলাম না। সংখ্যাটা কত তা জানেন? না। অন্তত 1000 অর্ক জিজ্ঞাসা করল। বললাম তো আমি জানি না। চেকার রেগে গেলেন। ধরে নিলাম 8000। ধরে নিচ্ছি তাদের মধ্যে 6000 মানুষ আপনার মতো কেন্দ্রবাবুদের পেছনে টিকিট চেক করতে করতে ট্রেনে ওঠেন না। আচ্ছা, প্রতিদিন কেন্টু বাবুরা যা সংগ্রহ করেন তাকে 2000 দিয়ে গুণ করলে যে টাকাটা পাওয়া যায় তাকে 365 দিয়ে গুণ করলে তো মাথা ঘুরে যাবে। সেই টাকা যদি রেলমন্ত্রী হাতে পেতেন তাহলে ভারতীয় রেলের কি বিপুল উপকার হতো বলুন তো। ভাড়া বাড়ানোর দরকারই হতো না। অর্ক শান্ত গলায় বলল, জ্ঞান দেবেন না, জ্ঞান দেবেন না বলছি। চেকার ফিরলেন। এবার সন্ন্যাসিনী মুখের আড়াল সরালেন। আমাদের টিকিট দেখবেন না? সাধু সন্ন্যাসীদের কাছে আমি টিকিট চাই না। চেকার ট্রেনের অন্য প্রান্তে চলে গেলেন। যাওয়ার সময় কেন্টুকে ইশারা করলেন তার সঙ্গে চলে যেতে। মালদা স্টেশনে নেমে গেলেন ভদ্রলোক সঙ্গীকে নিয়ে। সন্ন্যাসিনী একটু ঝুঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বসে ঘুমোতে পারছো না বাছা? না। ভাবো তো, কোন প্রাণী সারা জীবন দাঁড়িয়ে ঘুমোয়? কে বলো তো? ঘোড়ার কথা বলছেন? বাহ, এ বাছা তো অনেক খবর রাখে। কলকাতায় যাচ্ছ? হ্যাঁ। সংসার করনি? কি করে মনে হলো? মুখ দেখলেই তো বোঝা যায়। আপনারা কোথায় যাচ্ছেন? বোলপুরে নামবো। নেমে ট্রেন ধরবো। এক শিষ্য বলল, মা ফার্স্ট ক্লাস বাস ধরলে ভালো হয়। বেশ তো, বাসেই উঠবো। ওদিকে গেলে দেখা করে যেও। যদি কষ্ট করে থাকতে পারো তাহলে শেষ পর্যন্ত ভালো লাগবে। জায়গাটা কোথায়? পাশে বসা শিষ্যটি বুঝিয়ে দিল অর্ককে। জানালো তাদের আশ্রমের সামনে অজয় নদ। ভোর রাতের আগে ওরা নেমে গেলেন। নামার সময় সন্ন্যাসিনী অর্কর কাঁধে হাত রাখলেন। মন যা চাইবে তাই করবে। যদি ভুল হয় হবে, বুঝলে বাছা? তোমাকে আমার মনে থাকবে। অর্কর মহিলাকে ভালো লাগলো। শিয়ালদা থেকে উত্তর কলকাতার শেষ প্রান্তে আগে ট্রামেই আসা যেত,
এখন ট্রাম চলছে না। মোড়ে বাস থেকে নেমে পাড়ায় ঢুকলো সে। বস্তির মুখে আসতেই বিশ্বজিৎকে দেখতে পেল অর্ক। তাকে দেখে হাত তুলে দাঁড়াতে বলছে। অর্ক দাঁড়ালো। বিশ্বজিৎ কাছে এসে জিজ্ঞাসা করলো, বাইরে গিয়েছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনার বাবা মা তো জলপাইগুড়িতে গিয়েছেন। পরশু সন্ধে আপনিও বাড়িতে ছিলেন না, অথচ একজন অবাঙালি ভদ্রলোক আপনাদের বাড়িতে যে একা একা থাকবেন তা পাড়ার কাউকে বলে যাননি। ফলে সবাই টেনশন করছিল। তবে আপনার সঙ্গে আগে ওকে দেখা গিয়েছে বলে কেউ কিছু বলেনি। বিশ্বজিৎ বলল, আশ্চর্য, আমার কোনো গেস্ট বাড়িতে থাকতে পারে না? নিশ্চয়ই পারে, কিন্তু আপনার গেস্ট বাংলায় কথা বলতে পারেন না। কেউ কেউ প্রচার করছে উগ্রপন্থীরা নাকি কলকাতায় গা ঢাকা দিয়ে আছে। যাক, আপনি এসে গেছেন, আর সমস্যা নেই। বিশ্বজিৎ চলে গেল। একটু অবাক হলো অর্ক। বিশ্বজিৎ সিপিএম করে না, আগে কংগ্রেসই ছিল, এখন কি তাহলে তৃণমূলে?